আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফিরদৌস এবং আমি ফারজানা তানি। সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত চাকরি প্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এদিকে বয়সসীমা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করেছে সরকার। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটি পরামর্শ দেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। নাজিব ফরাইজি রিপোর্টে থাকছে এর বিস্তারিত। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যায় আন্দোলনরত চাকরির প্রত্যাশীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা অবস্থান ধরে রাখে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন আন্দোলনকারীরা। দীর্ঘ ১২ বছর আন্দোলন করলেও দাবি মেনে না নেয় বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি ক্ষোভ জানান তারা। ১২ বছর ধরে আন্দোলন করে যাচ্ছি এবং 12 বছরে কিন্তু আমরা সবসময় আন্দোলনে এই হামলার শিকার হয়েছি। যমুনার আশেপাশে সভা সমাবেশ করা নিষিদ্ধ ছিল, কিন্তু আমাদের কোনো বিষয়ে তারা কর্ণপাত করেনি। প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে আন্দোলনকারীরা শুধু আশ্বাস নয়, প্রজ্ঞাপন জারির দাবি জানায়। আমাদের যে দাবি, সেই দাবির পক্ষে তিনি অবশ্যই একমত হবেন এবং আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন। মিন্টু রোডে যাওয়ার আগে শাহবাগে ২ ঘন্টা অবস্থান নেয় বিভিন্ন জেলা থেকে আসা চাকরির প্রত্যাশীরা। বিশৃঙ্খলা এড়াতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। এদিকে সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা বৃদ্ধির দাবি পর্যালোচনার জন্য সাবেক সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে প্রধান করে কমিটি গঠন করেছে সরকার। চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে যে নানানভাবে আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুঈদ চৌধুরী, যিনি বিগত সরকারের অনেক দিন আগে উপদেষ্টা ছিলেন, সরকারের সিনিয়র সচিব ছিলেন। আগামী ৭ দিনের মধ্যে কমিটি এ বিষয়ে তাদের পরামর্শ দেবে। চলো আমি চলে যাব। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। জেলা প্রশাসক নিয়োগ নিয়ে গত ১০ সেপ্টেম্বর হট্টগোল ও বিশৃঙ্খলা করায় ১৭ জন উপসচিবকে শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিশন। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এই তথ্য জানিয়েছেন। সিনিয়র সচিব বলেন, ৮ জনকে গুরুদণ্ড, ৪ জনকে তদন্ত সাপেক্ষে বিধিবিধান অনুযায়ী লঘুদণ্ড এবং ৫ জনকে তিরস্কার করার সুপারিশ করা হয়েছে। চলতি মাসে ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। নতুন এই পদায়নে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে সচিবালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের এক দল কর্মকর্তা। ১০ সেপ্টেম্বর দুপুরে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব KM আলী আজমের কক্ষে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা যুগ্ম সচিবের বিরুদ্ধে এককভাবে ডিসি পদায়নের তালিকা তৈরির অভিযোগ তোলেন। আপনারা জেনে গেলেন যে ১৭ জন কর্মকর্তা, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউ নিড নট নো দ্য নেম অফ দ্য অফিসার। এই কমিটি হাই পাওয়ার কমিটি, আমি মেম্বার সেক্রেটারি, চেয়ারম্যানের এবং ৭ কর্মদিবস, এটা আজকে ওদেরকে দেখে ডিসপার্স করার হচ্ছে যে তোমাদের কোনো আশ্বাস না, ব্যবস্থা নেওয়া হয়েছে। ইটস টেকেন অলরেডি। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে সরিয়ে দিয়েছে আদালত। আলোচিত মামলার তদন্তে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। সকালে বিচারপতি ফারাহ মাহবুবু বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ইফতেশামুল গুর সহায়তায় সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। ১২ বছরে ১১১ বার সময় নিয়েও সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রোববার সাগর রুনি হত্যা মামলায় প্রথমবারের মতো আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান। সোমবার র্যাবকে তদন্তভার থেকে সরিয়ে মামলাটি তদন্তে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। র্যাবের তো ক্ষমতা নেই, সেটা র্যাব কিভাবে তদন্ত করবে? তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো, তারা বলতে সাহস পায়নি। এখন চিন্তা করে দেখেন, র্যাবকে যাকে সবাই ভয় পায়, তারাই সেটা বলতে ভয় পেয়েছিল। তাহলে এখানে কি পরিমাণ
ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন ছিল। আইনজীবী শিশির মনির বলেন, র্যাব তদন্তের এখতিয়ার রাখে না, তারা অপারেশনাল ফোর্স। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হবে এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি। ঘটনার পরদিন রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শুরু করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এরপর ওই বছরের 16 ফেব্রুয়ারি তদন্তভার দেয়া হয় গোয়েন্দা পুলিশকে। তার 2 মাস পর হাইকোর্টের আদেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় এলিট ফোর্স র্যাব। সেই থেকে আর তদন্ত কাজ শেষ করতে পারেনি সংস্থাটি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করার পর সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। এই মামলায় তিনি 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। এদিকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হন সাংবাদিক শফিক রেহমান। এ মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি তিনি। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে সাংবাদিক শফিক রেহমান আত্মসমর্পণ করলে আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে। কেন আমার শাস্তি হয়েছিল, কেন আমাকে জেলে থাকতে হবে, উত্তর হাসিনাকে দিতে হবে। তার ছেলেকে খুন করেছেন, আপনি কি মনে করেন জয় এখানে আসে ইলেকশনে জিতবে না? তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছেন। এ সময় বিচার বিভাগের আমূল পরিবর্তন করার কথা বলেন তার আইনজীবী। আত্মসমর্পণ করেছেন যেহেতু এটা ফিউজি পলাতক দেখানো হয়েছে, তাই আর সেটাকে ওনার প্রেজেন্ট দেখালেন, আর ওনার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সাজা পরোয়ানা যায়নি, সেটা প্রত্যাহার হবে। আর উনি আপিল করার জন্য নকল পাবেন। দুঃখের সাথে বলতেছি যে আমরা দেখেছি যিনি বিচারক ছিলেন তিনি সজীব ওয়াজেদ জয়ের পিছনে হাঁটতেছেন। আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো, বিচার বিভাগ সংস্কার খুব জরুরি। এদিকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগিব নূর এই আদেশ দেন। আর আন্দোলনের সময় বাড্ডায় সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে গুলশানের এসিকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাছাড়া এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং সাইবার নিরাপত্তা আইন 2023-এর অধীনে আগস্ট 2024 পর্যন্ত দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে মোট 5818টি মামলা চলমান রয়েছে। বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মোট 1340টি মামলা চলমান। এর মধ্যে 461টি মামলা তদন্তকারী সংস্থার কাছে তদন্তাধীন এবং 879টি মামলা দেশে 8টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন। বার সংবিধান সংশোধনের পরেও যে সংবিধান জনগণের হয়ে উঠতে পারেনি তা পরিবর্তনে অন্তর্বর্তী সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবিধান সংশোধন বিষয়ক গোলটেবিল বৈঠকে এমন তাগিদ দেন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দলীয় প্রভাব মুক্ত রাষ্ট্রপতি নির্বাচনের উপায় বের করার পরামর্শ দেন বক্তারা। সাংবিধানিক পদগুলোতে নিয়োগে রাজনৈতিক ঐক্যমত্যের উপর জোর দেন বিশিষ্টজনরা। আতিকা রহমানের রিপোর্ট।
পুনর্লিখন না সংশোধন, সংবিধানের ভবিষ্যৎ নিয়ে বর্তমানে সব মহলেই ব্যাপকভাবে আলোচিত হচ্ছে বিষয়টি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে বিষয়টি নিয়ে আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। যে সংসদের 154 জন বা 153 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, সেই সংসদ আর্টিকেল 65 সাব আর্টিকেলের 2 এর যে স্পিরিট, এটা ফুলফিল করে কিনা। বক্তাদের মধ্যে বিষয়টি নিয়ে মতভেদ থাকলেও রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো সহ বেশ কয়েকটি বিষয়ে একমত পোষণ করেন তারা। তবে সংবিধান পুনর্লিখন একটি জটিল প্রক্রিয়া বলেও মনে করেন তারা। বাতিল করবেন কিভাবে? অর্ডিন্যান্স দিয়ে বাতিল করতে পারবেন না। অর্ডিন্যান্সে বলা আছে সংবিধানে এই ধারা আপনি বাদ করতে পারবেন না। উই আর ইন এ কমপ্লিটলি নো ল সিচুয়েশন। এই বিষয়ে এখন একমাত্র পলিটিক্যাল পার্টির কনসেনসাস আর মেজর সুপ্রিম কোর্টের রেফারেন্স অথবা হ্যানা ভোট। হ্যানা ভোটটা কোথায় আছে? হ্যানা ভোট তো কোথাও নাই। এটা তো একটা সমস্যা, সংবিধানে কোথাও হ্যানা ভোট নাই। আশ্চর্য, একটা দেশের মানুষ 60-70% একটা জিনিস চাচ্ছে, এটা ইমপ্লিমেন্ট করার কোনো কাঠামো এই মুহূর্তে নাই। রাষ্ট্রপতির ক্ষমতা ডেডিকেটেডলি অনেক বাড়িয়ে দিতে হবে। আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রশ্ন তোলেন, 17 বার সংশোধনের পরেও সংবিধান কতটা জনগণের হতে পেরেছে। তবে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের বিষয়টি সরকারের উপর ছেড়ে দেয়া উচিত না বলেও একমত হন তারা। প্রতিটি সংশোধনী আপনারা যদি দেখেন, 17টা হয়েছে এই পর্যন্ত সংবিধানের সংশোধন, প্রত্যেকটা যখন যেই সরকারে এসছে তার সুবিধা অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী, তার ক্ষমতাকে সুসংহত করবার জন্যে যা যা করা দরকার এই সংবিধানকে ব্যবহার করে তাই করা হয়েছে। জনগণ যদি ক্ষমতার কেন্দ্র হয়, যে জনগণের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি, সে জনগণকে কখনো ছাপিয়ে যেতে পারবে না। এই কারণে সরকার হবে লিমিটেড গভর্নমেন্ট। সংবিধান লিখেছেন ইংলিশে। এদেশের যেই দেশের মানুষ তার মাতৃভাষার জন্য লড়াই করলো, বাংলাকে সবার উপরে প্রায়োরিটি দিল। উচ্চ আদালতের রায় এখনো লেখা হয় বাংলায়। যিনি মামলার বাদী কিংবা যিনি আসামি কি বলছে, জাজ সাহেব কি লিখছে কিছুই জানে না, জানে সব উকিল সাহেব। তবে অভ্যুত্থান পরবর্তী 2 মাস না যেতেই বিভিন্ন রাজনৈতিক দল ও সমন্বয়কদের মধ্যে বিপ্লবের ক্রেডিট নেয়ার যে প্রবণতা, সেটিরও সমালোচনা করেন আলোচকরা। আতিকা রহমান, RTV, ঢাকা। বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সবকিছু ঠিক থাকলে আসছে 4 অক্টোবর তিনি বাংলাদেশে সফর করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন জানায়, সফরে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় 2 দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে ডক্টর ইউনূস তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। এই সফরের মাধ্যমে 2 দেশে পারস্পরিক সহযোগিতা বাড়বে, যা মালয়েশিয়ার অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশি শ্রমিকদের মজুরি যথোপযুক্ত নয়, দেশের উন্নতি হলেও তারা ন্যায্য হিস্সা পায়নি বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের শ্বেতপত্র কমিটির সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে শিল্পক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, আন্তর্জাতিক আইনের সঙ্গে দেশের শ্রম আইনের সামঞ্জস্য না থাকা সহ নানা সমস্যার কথা তুলে ধরেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, শ্রমিকদের সমস্যা ও আশা আকাঙ্ক্ষার বিষয়ে আমলে নেওয়া হবে। সেই সঙ্গে শ্বেতপত্রে সামষ্টিক অর্থনীতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি বৈষম্য সহ খাতওয়ারি পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে জানান দেবপ্রিয়। আইটি ভিত্তিক আছে, সেখানেও শ্রমিকদের অধিকারকে কার্যকর করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা রয়েছে। আর আমি তো বলেছি বোধহয়, আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য বিধান করে বাংলাদেশের শ্রম আইনকে সঠিক না করার কারণে অনেক সময় শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশন 3 মাসের মধ্যে সরকারকে প্রস্তাবনা দেবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলে প্রতিটি গুম খুনের যথাযথ তদন্ত চান তিনি। এদিকে ন্যায় বিচার নতুন বাংলাদেশের ভিত্তি হবে বলে আশাবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। অরণ্য গফুরের রিপোর্ট।
জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান সালাউদ্দিন আহমেদ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্যাসিবাদের দোসররা বিদেশে বসে দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের ভেতরেও ফ্যাসিবাদীরা লুকিয়ে আছে বলে সতর্ক করেন সালাউদ্দিন আহমেদ। সরকার যে ৬টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন, ১ অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং ৩ মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদের যিনি দণ্ডমুণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। এদিকে জাতীয় জাদুঘরে মায়ের ডাক আয়োজিত গুম বিষয়ক আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনীতে শুধু রাজনৈতিক নয়, গুমের মাধ্যমে শেখ হাসিনা মানুষের কবর জিয়ারতের অধিকারও কেড়ে নিয়েছে বলে উল্লেখ করেন বিএনপির নেতা। গুমের বিচার হবে, অপহরণের বিচার হবে, ইলিগ্যাল ডিটেনশনের বিচার হবে, মানবতা বিরোধী অপরাধ আদালতে যে নতুন করে গঠন হয়েছে সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হবে। সেই বিচারে পতিত ফ্যাসিবাদের হাসিনার এবং তার দোসরদের প্রত্যেকের বিচার হবে। একই সভায় স্বৈরাচারী সরকারের আয়নাঘর সহ গুমের শিকার প্রতিটি ব্যক্তির অবস্থা পরিবারকে জানানোর আহ্বান জানান জোনায়েদ সাকি। ন্যায় বিচার হবে আমাদের নতুন বাংলাদেশের যাত্রার অন্যতম ভিত্তি এবং সত্যি সত্যি আমরা একটা নতুন রাষ্ট্র নির্মাণের দিকে যেতে পারবো, যার ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান, যার ভিত্তি হবে প্রত্যেক নাগরিকের বেঁচে থাকার অধিকার, অলঙ্ঘনীয় অধিকার। গুম ব্যক্তিদের আত্মীয়ের অপেক্ষা অবসানে সরকারকে পদক্ষেপ নেবার আহ্বান জানান তারা। অরণ্য গফুর, RTV, ঢাকা। আবারও ভয়াবহ রূপ নিচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে রোগীদের উপচে পড়া ভিড়। সমন্বিত উদ্যোগ ছাড়া প্রতিরোধ কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মশা নিধনে সরকারের দৃশ্যমান কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। এদিকে গেল ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে, আর এই একই সময়ে আক্রান্তের সংখ্যা ১,১৫২ জন। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। এটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র। তিল পরিমাণ ঠাঁই নেই ডেঙ্গু রোগীদের, তাই তো ওয়ার্ড ছেড়ে হাসপাতালের বারান্দায় ঠাঁই হয়েছে রোগীদের। রোগীর স্বজনরা বলছেন প্রতি ঘন্টায় রোগীর চাপ বাড়ছে, তাই সেবা পেতে একটু ব্যাক পেতে হচ্ছে। বাইরে সিট দেওয়ার মতন ওই কোনো কায়দা ছিল না, তখন আমাদের রোগী অসুস্থ, এখন ভর্তি তো হইতেই হবে আমাদের রোগীর সেবা যত্ন নেওয়ার জন্য। বেড ফাঁকা নাই, এই জন্য বারিন্দায় বর্তমানে সিট নিছি। এবার ডেঙ্গু রোগীদের বিভিন্ন রকম উপসর্গ দেখা যাচ্ছে, যা বুঝে ওঠার আগেই ডেঙ্গুর কাছে ধরাশায়ী হচ্ছেন বলে জানান রোগীরা। সিমটমগুলো একটু এবার ভিন্ন লেগেছে, যেমন পেটে পানি জমা, তারপর হচ্ছে যে পেট ফুলে যাওয়া, পাতলা পায়খানা হওয়া, এই সিমটমগুলো মানে কমন ছিল এবারে। 5 দিন পর্যন্ত এই হসপিটাল আছে। আমার ফার্স্টে আপনার মানে হালকা মাথা ঘুরেছিল, এখান থেকে মানে গায়ে জ্বর। রাজধানীর শেওড়াপাড়ার বাসিন্দারা জানান প্রতিটি ঘরের মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। মশা নিধনে নেই কোনো কার্যকর পদক্ষেপ। মশার উৎপাত কমতেছে না, যার কারণে হচ্ছে আমাদের বাসার কাজের মেয়েটারও অলরেডি ডেঙ্গু হয়েছে। মানে যখন আমার হাজবেন্ডের হয় তখন ৩-৪ জনের হয়েছে, আবার এখন আমার পাশের ফ্ল্যাটে এক আপুর হয়েছে, উনি এখন অলরেডি আক্রান্ত আছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন ডেঙ্গু রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করতে হবে। শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ উপসর্গ কিন্তু এখন অনেকে থাকছে না, কিন্তু হালকা হলেও থাকছে, যেমন হয়তো বা মাথা ব্যথা থাকছে, পেটে ব্যথা, অথবা তার মনে হচ্ছে বুক ধরফর করছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে শুরুতে। ডেঙ্গুর ক্ষেত্রে আসলে সবার আগে দরকার প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা, কারণ প্রতিকারের জন্য চিকিৎসক আছেই আপনাদের সাথে। প্রতিরোধ যদি গড়ে তোলা যায় তাহলে আক্রান্তের সংখ্যা কমে আসবে, আক্রান্তের সংখ্যা কমে আসলে অটোমেটিক মৃত্যুটা কমে আসে। সেই জন্য প্রতিরোধের কোনো বিকল্প আসলে নেই। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, সে সাথে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন রোগীরা। তবে এই রোগ থেকে মুক্তি পেতে হলে একমাত্র সচেতনতায় বৃদ্ধি করাটাই হচ্ছে প্রধান কাজ বলে মনে করছেন চিকিৎসকরা। তারা বলছেন সচেতন না হলে এ ধরনের রোগ ঠেকানো অনেকটাই কঠিন। বিপুল দেব রায়, RTV, ঢাকা। ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালে বেড়ে চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন এখানে।
চাপ সামলাতে আলাদা ইউনিট চালু করেছে কর্তৃপক্ষ। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর সহ আশপাশের কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে যমুনা, ব্রহ্মপুত্র সহ দেশের মধ্যাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, গাইবান্ধা, জামালপুর জেলার চরাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার হাসান মামুন জানিয়েছেন, উজানের ঢল ও তিস্তার জলকপাট খুলে দেওয়ায় মধ্যাঞ্চলের নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে 57 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পর্যটন খাতের প্রসারে বাংলাদেশে ভিসা ফি কমানোর প্রয়োজন নেই, তবে ভিসা আবেদন ও প্রাপ্তির ক্ষেত্র সহজ করতে হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর অডিটোরিয়ামে আয়োজিত ট্যুরিজম ফর অ্যাটেইনিং SDGs চ্যালেঞ্জ অ্যান্ড প্রসপেক্টস ফর বাংলাদেশ শীর্ষক সেমিনারে এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশে বন, সৈকত, পাহাড় সহ অনেক সম্ভাবনাময় পর্যটন স্পট রয়েছে। এই খাতকে আরও সমৃদ্ধ করে পর্যটক আকর্ষণের জন্য টেকসই পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 30 জন। তাদের মধ্যে 4 জন গুলিবিদ্ধ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে মণ্ডল গ্রুপের শ্রমিকদের সাথে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ত্রিপক্ষীয় মিটিং চলছিল। এতে সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে বিক্ষুব্ধ শ্রমিকরা র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করলে শ্রমিকরা হামলা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গুলি চালালে 5 জন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়ার পরে কাউসার নামের এক শ্রমিকের মৃত্যু হয়, বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করা তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। তারা হলেন সৌরভ কুমার সাহা ও ফারুক হোসেন। দুজনে জাহাজে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত 2 জনকে বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কপিল উদ্দিন জানান, সকালের দিকে সরকারি মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কার বাংলার জ্যোতিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বড় জাহাজ থেকে তেল পরিবহন করে জাহাজটি খালাসের অপেক্ষায় জেটির কাছে অবস্থান করছিল। খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যে বিস্ফোরণের শব্দ শোনার পরে তাড়াতাড়ি অফিস থেকে বেরোয় আমরা ডলফিন 7-এ গেলাম। গিয়ে দেখলাম যে জাহাজের সামনের পয়েন্টে আপনারা আগুন লাগছে। জাহাজের রশিতে আগুন ধরে গেছে। তারপর জাহাজ আস্তে আস্তে ঘুরি জেটি থেকে ফদ্দা জেটির দিকে যাই, ভিড়ে গেছে। আগুন জ্বলার পরে কিছু মানুষ ছোটাছুটি করে নদীতে পড়ে যায়। তারপর নৌবাহিনী এসে উদ্ধার করে। এরপরে ফায়ার সার্ভিস এসে পানি মারি, তারপর আগুনটা নিয়ন্ত্রণ। রাজধানীর উত্তর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার মামলার রায় পিছিয়ে 9 অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোর্শেদ আলমের আদালতে রায় ঘোষণার দিন ধার্য ছিল। রায় প্রস্তুত না হওয়ায় আদালত পরবর্তী 9 অক্টোবর নতুন দিন ধার্য করেন। 2019 সালের 20 জুলাই উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেনু তার 4 বছরের মেয়েকে ভর্তি করানোর বিষয়ে খোঁজ নিতে যান। উপস্থিত কয়েকজন নারী তাকে ছেলে ধরার সন্দেহ করেন। এই গুজব ছড়িয়ে পড়লে আধা ঘন্টা অমানবিক নির্যাতনের পর মৃত্যুর কোলে ঢলে পড়েন রেনু। ঘটনার পর তার ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু বাদী হয়ে 500 জনকে আসামি করে মামলা করেন। রেনু যে হত্যার মামলার পূর্ব ঘোষিত আজকে রায়ের জন্য ছিল। আমরা বাদী পক্ষে হাজিরা দাখিল করেছি, আসামি পক্ষ হাজিরা দাখিল করেছে। 1 নম্বর আসামি হৃদয় ইব্রাহিম হোসেন ওরফে হৃদয় ও হাজিরা দাখিল না করে ও জামিন বাতিল করেছে। পরবর্তীতে বিজ্ঞ আদালত নথি দেখার পরে রায় যেহেতু প্রস্তুত করতে পারে নাই, আগামী 9-10 তারিখে রায়ের জন্য আবার পুনরায় 9-10-24 তারিখে আবার রায়ের জন্য ধার্য করেছেন বিজ্ঞ। সত্যিকার অর্থে এই মামলাটা নিয়ে আমাদের প্রত্যাশা অনেক উপরে, যেটা হচ্ছে আপনার মামলাটা অত্যন্ত চাঞ্চল্যকর এবং অত্যন্ত নৃশংস একটা মামলা।
ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা দলটির সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে মৌলভীবাজার থেকে দুজনকে গ্রেফতার করার কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি জানান, গত 4 আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের মামলায় জান্নাতারা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। পক্ষ বিপক্ষ করে এতদিন শিশুদের মাঝে বিভাজন করা হয়েছে, তাদেরকে আর আলাদা করা যাবে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জাতীয় কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাচ্চাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। মেয়েদের ওপর নির্যাতন কমিয়ে আনতে দেশের সব জেলায় র্যাপিড রেসপন্স টিম গঠনের কথাও জানান উপদেষ্টা। সাদিয়া কানিজের রিপোর্ট। কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ প্রতিপাদ্যে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল গেটের সামনে থেকে র্যালি বের করে শিশু একাডেমি, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, কন্যা শিশুদের প্রতি বঞ্চনার অবসান করতে হবে। কন্যা শিশুরা গুরুত্বপূর্ণ এবং তাদের প্রতি সকল অবসান, সকল বঞ্চনা, সকল নিগ্রহের অবসান হওয়া দরকার, তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার। মেয়েদের বৈষম্যের মধ্য দিয়ে বড় হতে হয়, তাই নির্যাতন কমাতে দেশের সব জেলায় র্যাপিড রেসপন্স টিম গঠনের কথা জানান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের একটা কন্ট্রোল রুম থাকবে, একটা কুইক রেসপন্স একটা সেল থাকবে। আমরা আপ্রাণ চেষ্টা করব। তার মানে যে ত্রুটি থাকবে না তা কিন্তু নয়, বাচ্চারা ত্রুটি থাকবে। ত্রুটি হলে গাল দিও, কিন্তু মুখ ফিরিয়ে দিও না। পক্ষ বিপক্ষ করে শিশুদের আর আলাদা করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। এই দেশের মানুষের ভেতরে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছিল, এই করে তো একটা দেশ, তোমাদের শিশুদেরকে তো বিভক্ত করা যায় না। তোমরা এমন একটা দেশে বেড়ে ওঠো যেন ওই পচে যাওয়া মূল্যবোধকে যেন আমরা ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিতে পারি। জুলাই বিপ্লবে শিশু কিশোররাও বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। আন্দোলনে নিহতদের একটি বড় অংশ ছিল শিশু কিশোর। উপদেষ্টা বলেন, 5 আগস্টের আগে দেশে যা ঘটেছে তার ঘটতে দেয়া হবে না। অধিকারের ভাষার সাথে সাথে দায়িত্বের ভাষাটাও শিখতে হবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় গেল কয়েকদিনে 3 জন বাংলাদেশি আহত হয়েছে। রোববার এ তথ্য জানায় দেশটির বাংলাদেশ দূতাবাস, তবে আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া রোববার বিবিসির এক প্রতিবেদনে দেশটির প্রধানমন্ত্রী জানান, চলমান হামলায় এখন পর্যন্ত 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, নিহত হয়েছে কমপক্ষে 1000। এদিকে লেবাননের পর ইয়েমেনে হামলা করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি বাহিনী জানায়, দেশটির পশ্চিমাঞ্চলের কয়েকটি বিদ্যুৎ প্রকল্প, 2টি সমুদ্র বন্দরে হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছেন 4 জন। চলমান হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে বলে সতর্ক করেছে বিশ্লেষকরা। আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 16 অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। তার 5 দিন পর 21 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ও 29 অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এদিকে 2 টেস্টের সিরিজকে সামনে রেখে বাংলাদেশ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকার 4 সদস্যের পর্যবেক্ষক দল। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।